ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। বাহিরটা দেখে কারো ভিতরটা বিচার করেন না। প্রবাদটা শুনেছেন না? আমাদের চারপাশে এর বাস্তবতা কিন্তু অনেক দেখা যায়, অনেক। আজকের মুভিটার এই প্রবাদের সঙ্গে একদম হুবহু মিল রয়েছে। যদি কারো ইচ্ছে আর ট্যালেন্ট থাকে তাহলে সে যে কোনো পরিবেশ মোকাবেলা করতে পারবে। বাট যেহেতু আমরা মানুষ, আমাদের ইমোশন রয়েছে, ফিলিংস রয়েছে, যেগুলো কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। মুভিতে এটাই বোঝানো হয়েছে। মুভিটা আমাদের সবার জন্য একটা মেসেজ দিয়ে যাবে। মুভিতে খুব পরিচিত কোনো মুখ নেই, বাট যারা অভিনয় করেছে খুব ভালো করেছে। মুভির প্লট যে একদমই ইউনিক তা নয়, বাট প্রেজেন্টেশনটা খুব ভালো ছিল। ড্রামার সঙ্গে লাভ, তার সঙ্গে ক্রাইম থ্রিল, ভালো কিছু করার চেষ্টা করেছে। মুভিতে কোনো ধরনের নিউডিটি, ভালগার কিসিং সিনস একদমই নেই, তাই সবাই মিলেই দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো মুভির সিন শুরু হয় চেন্নাই। শুরুতেই আমরা দেখি একটা লোক মাংস সাইজ করছে। এই অবধি তো নর্মালি রয়েছেন, তাই না? বাট যদি জানতে পারেন এগুলো মানুষের মাংস, কেমন লাগবে আপনার? একটা হাত কাটতে শুরু করে, তারপর সবগুলো মাংস সাইজ করা হলে টুকরোগুলো থলিতে ভরে বাহিরে নিয়ে যায়। এরপর সেগুলো নদীতে ছিটিয়ে দেয়। তারপর স্ক্রিন কালো করে এরপর মুভির সিন শুরু হয় তিরুনালবেলি একটা গ্রামে। এন্ট্রি হয় মুভির লিড ক্যারেক্টার ভেঙ্কট সেঙ্গুথাবান অর্থাৎ নেদুমারানের, যে কূপের পারে মন খারাপ করে বসে আছে আর বলছে, আমার নাম নেদুমারান, হাইট 3 ফিট 4 ইঞ্চি। আমি মানুষটা যেমন ছোট, আমার পৃথিবীটাও তেমন ছোট, কিন্তু অনেক সুন্দর। হাইট খাটো হলে মানুষ তাকে কত নামে ডাকে, কত কি না তাকে বলে, কিন্তু আমার দুনিয়াতে এসবের কোনো পরোয়া ছিল না। আমার পরিবার যারা আমাকে সব সময় সাহস দিয়েছে, কখনো মনেই হয়নি আমার মাঝে কমতি আছে। আমায় এমন বানানোর জন্য আমি কখনো উপরওয়ালার কাছে অভিযোগ করিনি, কিন্তু আজ তার কাছে আমার অনেক অভিযোগ। সে কেন এমনটা করলো? আজ মনে হচ্ছে আমি যদি লম্বা হতাম হয়তো কিছু একটা করতে পারতাম। সব মানুষের বাঁচার একটা রিজন থাকে, বাট আমার কাছে বাঁচার কোনো কারণ নেই বলে সে কূপে ঝাঁপ দেয়। ডুবেছিল। একটু পর মনে পড়ে তার বাবার কথা। সে বলেছিল, নেদুমারান, আমি থাকি বা না থাকি কখনো যেন মাথির অবহেলা করিস না, ওর সঙ্গ ছাড়িস না। নেদুমারান উঠে আসে। বালতি নামানো ছিল, সেটা ধরে ওপরে ওঠে। তারপর সকালে ছেলে খুব মশা নিয়ে এক বাড়িতে আসে। এখান থেকে পান্টি নিয়ে এই দিদিকে মারতে থাকে। বল মাথি কোথায়, বল। মারটার খেয়ে দিদি কাঁদছে, তারপরে বলছে না। নেদুমারান রিকোয়েস্ট করে, প্লিজ দিদি বল, তোর পায়ে পড়ি, ও কোথায় আছে বল। সে চেয়ে থাকে। আর পরে সেরে আমরা দেখি ভাই বাসে। চোখে মুখে একটা টেনশন, মনের মাঝে পেরেশানি স্পষ্ট বোঝা যাচ্ছে। একটু পর বাস থামলে ভাই নামে। সেখানে এক অটোওয়ালা নিউজ পড়ছে, কাইকান কুপ্পান নদীতে এক জেলে মাছের পেট থেকে স্বর্ণের রিং পেয়েছে। কপাল। নেদুমারান আসে। ভাই কেকেনাগার থানায় যাবেন? নেদুমারানকে দেখে সবার যেমন রিয়াক্ট হয় তারও হয়। বোকা মনে করে ভাড়াও বেশি চায়। নেদুমারান তাতেও রাজি হয়। তো সে থানায় আসুক, ততক্ষণে ক্যামেরা জিকে অ্যাপার্টমেন্ট কোত্তামপুরে আসে। এন্ট্রি হয় মুভির অন্যতম ক্যারেক্টার আরাধ্যা অর্থাৎ এসআই প্রভার। একটু পর সেখানে কমিশনারের গাড়ি আসে। প্রভা কমিশনারকে ভিতরে নিয়ে যায়। মানে এখানে একটা মেয়েকে খুব বাজেভাবে মারা হয়েছে, খুব খারাপ অবস্থা। কমিশনার সবাইকে যেতে বলে। তার পাশে দাঁড়িয়ে আইপিএস সুদর্শন, কমিশনারের ছেলে, বলে, স্যার মাথায় ছোট পেরেক ঢুকানো হয়েছে, জোর করে ধর্ষণ করা হয়েছে, সীমান মিটাতে যৌনাঙ্গে এসি ঢেলে দিয়েছে, খুনের অস্ত্র এখনো পাওয়া যায়নি। কমিশনারের মাথা গরম হয়। সে ছেলেকেই ধরে। সুদর্শন, একজন অফিসারের মতো কথা বলো, কেন রিপোর্টারের মতো কথা বলছো? একটা মেয়েকে এভাবে মারা হয়েছে, মানে সে তোমার বোনও তো হতে পারতো। ছি, কত জঘন্য ভাবে তাকে মারা হয়েছে। আর তোমাদের কোনো ক্লু নেই? স্যার সিসিটিভির ফুটেজ, কল রেকর্ড, এসব ছাড়া তো তোমরা কোনো কাজেরই না। আসলেই ঘটনাটা হৃদয় বিদারক। প্রভা ভিক্টিমের হাজবেন্ডের সঙ্গে কথা বলে, তাতে কিছু পাওয়া যায় না। বাড়ির কাজের লোকদের ডাকা হয়, যেখানে ওয়াচম্যান চাচাকে সুদর্শন একটু ভাব নিয়েই কথা বলে। কাকু বলে, দেখো বেটা, তুমি আমার সঙ্গে ভালো করে কথা বলো, আমি তোমার বাপেরও সিনিয়র। সুদর্শন মাথা মোটা অহংকার দেখাতে থাকে। রাগ করে কাকুকে একটা থাপ্পড় মারে। নে হলো, এখন সে কি আর তথ্য দিবে? ওদিকে নেদুমারান থানায় এসে পড়ে। এক কাকু ছিল থানায়, তাকে গিয়ে জিজ্ঞেস করে, স্যার প্রভা ম্যাডামের সঙ্গে দেখা করতাম। কাকু বলে, বেটা সে তো বাইরে গেছে, তো তুমি একটু অপেক্ষা করো, একটু পরে ফিরে আসবে। নেদুমারান এখানে বসে পড়ে। তারপর পুরনো কথাগুলো মনে করে আর সিন চলে আসে পেছনে তার জন্মের সময়। নেদুমারান ও তার বোন একসঙ্গে জন্মেছিল, টুইন্স। তার বোন আগে হয়েছে, তাই সেই বড়। তার বাবা ছিল পোস্টমাস্টার, এলাকার একমাত্র শিক্ষিত ব্যক্তি। ছোট কুড়ে ঘরে একসঙ্গে দুই ভাই বোন বড় হচ্ছিল। বাবা মার খুব আদরের ছিল তারা দুজন। একই সঙ্গে একই স্কুলে পড়তো। ছেলে নাকি বাপের লাঠি হয়, গুণে জনে রাখ হয়। নেদুমারানও লাঠির মতো তার বাবার পাশে থাকতো। বাবার কাজ থেকে নেদুমারান ইন্সপিরেশন নিত। নেদুমারান একদিন তার বাবাকে জিজ্ঞেস করে, সে এই কাজ এত আনন্দ নিয়ে কিভাবে করে। তার বাবা উত্তর দেয়, পোস্টমাস্টার একজন মেসেঞ্জারের মতো, ভালো মন্দ যেমন খবরই হোক তার আসার অপেক্ষায় সবাই থাকে। এর অনুভূতিটাই আলাদা। এছাড়া এই বাহানায় গ্রামের বা এলাকার সবার খোঁজ নেওয়া হয় কে কেমন আছে, তাই সে এই কাজে এত মজা পায়। সময়ের সঙ্গে সঙ্গে তার বোন বড় হতে থাকে, কিন্তু নেদুমারান
মারানো বাড়ে না। লোকজন তাকে নিয়ে উল্টোপাল্টা বলা শুরু করে। কাকু তাদের উত্তর দেয় কিন্তু কজনের মুখ আটকাবে, তাই ডক্টরের কাছে যায় এর কোনো চিকিৎসা আছে কিনা। ডক্টর পরামর্শ দেয় এর কোনো চিকিৎসা নেই, এটা নেচার, এর সঙ্গে যুদ্ধ করার কোনো দরকার নেই। তবে আপনি পারলে বাচ্চাদের আলাদা করে বড় করুন, তাহলে একজন আরেকজনকে দেখে ছোট মনে করবে না। কাকুর কথা সে এমনটা কখনো করবে না, কারণ এর ভাই বোন যদি এখন একে অন্যের পাশে না থাকে দুনিয়া তাদের খেয়ে ফেলবে। এই দিনেই কাকু নেদুমারানকে বলেছিল, আমি থাকি আর না থাকি কখনো তুই যেন তোর বোন মাথিকে ছাড়িস না। মাথিকেও তাই বলে। এরপর খেলতে খেলতে দেখতে দেখতে দুজন বড় হয়ে যায়। এখন তারা বড় তো হয়েছে, কিন্তু দুই ভাই বোনের দুষ্টামি, মার মিষ্টি শাসন তেমনই রয়েছে। বেশ কিছুক্ষণ ক্যামেরা তাদেরকেই ফলো করে, মজার মজার স্মৃতি আর খুনসুটি গুলো আমাদের দেখানো হয়। একদিন স্কুলে টিচারই নেদুমারানকে বনে বলে ডাকে বলে মাথি খুব মন খারাপ করে। নেদুমারান মাস্টারকে উচিত শিক্ষা দেয় যে বডি শেমিং খুব খারাপ জিনিস, একজন শিক্ষিত মানুষ কখনো কাউকে নিয়ে মজা করে না। সেদিন ক্লাসের ভিতরে একজনের হাতের তালি থামেনি, সেটা ছিল তার বোন মাথির। একদিন তার মা চুল বানাচ্ছিল, কাকু এসে বলে, বেটি তুই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেও তো করতে পারিস। মাথি বলে, বাবা আমি আয়নার সামনে দাঁড়ালে ও নিজেকে ছোট মনে করে কষ্ট পাবে, তাই ঘরে আমি আয়নায় রাখিনি। এটাই তো বোন, এটাই তো ভালোবাসা। আফসোস সবার কপালে বোনের ভালোবাসা জোটে না। যাক, এরপর স্কুলে মাথি সবাইকে অন করে দেয়, তার ভাইকে যদি কেউ বোনে বা এমন কিছু বলে তাহলে তাকে সে দেখে নেবে। আর নেদুমারানকে অর্ডার দেয়, কেউ তোকে কিছু বললে তুই সাইজ করবি। এরপর থেকে কেউ নেদুমারানকে কিছু বললে সে আর ভয় পায় না, বরং তাদের শিক্ষা দেয়। তার বোন তাকে অনেক সাপোর্ট করে। একদিন নেদুমারান তার বাবাকে বলে সেও বড় হয়ে তার মতো পোস্ট মাস্টার হবে। কাকু খুশি তো হয়, বাট সে চায় না তার ছেলে সামান্য পোস্ট মাস্টার হোক, সে আরো বড় কিছু করুক। সিন বর্তমানে আসে, মানে কাকু তাকে ডেকে ঘোরটা কেটে দিয়েছে। বেটা ম্যাডামের আসতে তো আরো সময় লাগবে, তুমি তাকে কল করে কথা বলে নাও। নেদুমারান বলে সে ফোন ব্যবহার করে না। কাকু বলে, বাহ, এখনো এমন মানুষ আছে। খানিকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি প্রভা আসে। সে লক্ষ্য করেনি, কাকু বললে তখন প্রভা দেখে, আর তাকে দেখে প্রভার রিয়াকশনটাই কেমন জানি পাল্টে যায়, মানে একটু বিরক্ত হলো মনে হচ্ছে। নেদুমারান বলে, প্রভা আমার তোমার হেল্পের প্রয়োজন, মাথি এখানেই কোথাও আছে। প্রভা তার সঙ্গে কথা না বলে রুমে চলে যায়। নেদুমারানের মনটা খারাপ হয়ে যায়। ওদিকে আমরা দেখি প্রভা কেমন যেন করছে, কিছু তো একটা রয়েছে এদের মাঝে। আমরা নেদুমারানকে ফোকাস করে আবারও পেছনে আসে। তো স্কুল শেষ করে ভাই বোন কলেজে ভর্তি হয়, বাট মাথির মার্কস কম হওয়াতে সে নেদুমারানের সঙ্গে ভর্তি হতে পারেনি, সে অন্য কলেজে হয়েছে। এটা নিয়েই ছোটুর একটু মন খারাপ। দিদি বুঝাই সমস্যা নেই, তার কিছু হবে না। কলেজে আসে, সবাই ক্লাসে যায়, টিচার সবার স্বপ্নের ব্যাপারে শোনে কে কি হতে চায়। আর এখানে দেখা হয় হিরোইন দিদি প্রভার, যে বলছে সে পুলিশ অফিসার হবে। শেষে নেদুমারানকে জিজ্ঞেস করলে সে বলে পোস্ট মাস্টার হবে। তাকে দেখে টিচার সহ সবাই মজা নেয়, হাসাহাসি করতে থাকে। প্রভার ব্যাপারটা ভালো লাগে না, কারণ সেও তো মানুষ। পরের দিন সবাই এই পাথর উঠানোর চেষ্টা করছিল, নেদুমারান ওদিকে না গিয়ে চুপচাপ এখানে আছে। প্রভা আসে, কি ব্যাপার তুমি ওখানে যাওনি? সবাই পাথর উঠানোর চেষ্টা করছে, যে পারবে সে আমাকে প্রপোজ করবে, আমি রাজিও হব, এবার যাও। নেদুমারান বলে, আমার মতো কারোর দিকে তোমার তাকানো উচিত নয়। প্রভা বলে, আরে কি বলছে এসব, তুমি কি মানুষ না? কারো কথায় মন খারাপ করতে হবে না, ওদের কথায় কিছু যায় আসে না। নেদুমারানের ভালো লাগে, বলে এই তৃতীয় কোনো মানুষ যে আমাকে সাধারণ মানুষ মনে করলো। প্রভা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, ব্যাস দুজনের ফ্রেন্ডশিপ হয়ে যায়। মাথির বাবা তাকে একটা স্মার্টফোন গিফট করে। আন্টি তো রাগারাগি করছে, এত তাড়াতাড়ি ফোন নিতে হবে কেন, বাট বাপের শখ। নেদুমারান বাবার কাজে বেশ হেল্প করে। ফোন পেয়ে মাথি অনেক খুশি। নেদুমারান প্রভার সঙ্গে সময় কাটিয়ে বেশ খুশি। দুই ভাই বোনের মাঝে এখনো ঠিক সেম ছোটবেলার মতোই সম্পর্ক রয়েছে। একদিন কলেজের একটা অনুষ্ঠানে প্রভা প্রেজেন্টেশন করছিল, ডান্স প্রোগ্রাম হবে। যারা লিস্টে নাম দিয়েছে তাদের নাম বলছে, সবাই এসে যে যার মতো করে নাচানাচি করছে, বাট কারো নাচেই কিন্তু জায়েদ কাকার ডান্সকে হার মানাতে পারে না। শেষে প্রভা নেদুমারান নাম বলে যে এবার সে ডান্স করবে। নেদু তো অবাক, কারণ সে তো নাম দেয়নি। সবাই তালিবালি মারছে, কিন্তু ভাইয়ের তো ফেটে যাচ্ছে, এবার কি হবে? সাহস নিয়ে স্টেজে ওঠে। তারপর ভাই যে চমক দেখায়, ওরে বাপরে, একেবারে সবাইকে তাক লাগিয়ে দেয়। ছেলে তো ব্রেক ডান্সে পুরো অডিয়েন্সকে ব্রেক করে দেয়। তার নাচ দেখে সবাই অনেক খুশি, স্ট্যান্ডিং উইশ পায়, আর বিজয়ের পুরস্কারটা সেই জিতে নেয়। সিন কয়েকদিন সামনে আসে। নেদুমারানের এলাকার এক সম্ভ্রান্ত লোককে কেউ মেরে ফেলেছে, তাই এলাকার সব স্কুল কলেজ তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়, কারণ ঝামেলা হতে পারে। বাড়ি ফেরার সময় নেদুমারান তার বোনের থেকে শুনে নেয় কে মারা গেছে। শুনে নেদু চিনতে পারে যে তাদের খুব কাছেরই একটা লোক। তার বাড়িতে যায়, দেখে কমিশনার পুছতাছ করছে ইলেকট্রিকের লোককে, যে কখন বিদ্যুৎ গেছিল, সে কখন এসেছিল, বা লাইন ঠিক কখন করেছিল। তাকে জিজ্ঞেস করছে, কারণ রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটেছে। সে সবকিছু শুনে নেয়। এরপর এই কেস নিয়ে লেগে পড়ে, কি যেন মেলাতে থাকে, কত কি যে করছে। মাঝি তো কিছুই বুঝতে পারছে না। কলেজে বসেও সেই কাজ করে। প্রভা জিজ্ঞেস করলে বলে যাকে মারা হয়েছে সে তাদের অনেক উপকার করেছে। ভালো একটা মানুষকে কেউ এইভাবে কি করে মারলো সে জানতে চায়, তাই সে এই কেস নিয়ে স্টাডি করছে। এর দুদিন পর কমিশনার লোকটার বউয়ের সঙ্গে কথা বলছিল যে সে খুনিকে খুঁজে বের করবে। নেদু আসে।
আন্টি আপনাকে একদম চিন্তা করতে হবে না, আমি কমিশনার জিজ্ঞেস করে, কে ভাই তুমি, কি করছো এখানে? আন্টি বলে, স্যার সে আমাদের বাড়িরই ছেলে। নেদু মারুন যে ঝটকা দেয়, কমিশনার অবাক। নেদু বলে, স্যার চাচাকে এমনি মারা হয়নি, এর সঙ্গে পলিটিক্যাল ব্যাপার জড়িত। কিভাবে? নেদু মারুন বলে, আপনি যে বিদ্যুতের লোককে যারা করছিলেন আমি তাকে ফলো করি, সে বলেছিল বিদ্যুৎ যাওয়ার 5 মিনিট পরে সে লাইন ঠিক করেছিল, কিন্তু তা একদমই নয়। তার বাড়ি থেকে এখানে আসতে কমসে কম 20 মিনিট লাগার কথা। আমি তাকে ফলো করে বুঝতে পারলাম সে বর্তমান এমএলএ এর সঙ্গে মিলিত ছিল। সামনে চাচাকে নমিনেশন দেওয়ার কথা ছিল, এই জন্য বর্তমান এমএলএ এর মাথা খারাপ হয়ে যায়। বিদ্যুতের লোককে টাকা দেয় যাতে সে লাইন অফ করে, তারপর অন্ধকারে তারা চাচাকে মেরেছে। এই নিন লোকটার কল ডিটেলস। বর্তমান এমএলএ এর পিএর সঙ্গে কথা হতো, ব্যাংকে তার একটা লোন ছিল যেটা সে শোধ করতে পারছিল না, গতকাল সেটা পরিশোধ করেছে। কই পেল টাকা হুট করে? এভাবে এমএলএ বা তার সঙ্গে যারা জড়িত ছিল সবকিছুর প্রমাণ দেয় আর তাদের ধরতে বলে ছেলে হিরোর মতো সেখান থেকে চলে যায়। কমিশনার ভাবছে, যা সালা, এর মাঝে এই কাজ। পরের দিন সবাই নিউজ দেখতে বসে যায়, যেখানে খুনিদের ধরা হয়েছে, সঙ্গে নেদুর নামটাও বলা হয় যে সে কেস সমাধান করতে পুলিশকে হেল্প করেছে। ব্যাস, নেদু মারানের সম্মান বেড়ে যায়, লোকজন তার তারিফ করতে শুরু করে, খবর সবখানে ছড়িয়ে যায়, কলেজেও তার বেশ নাম ডাক শুরু হয়। এর কয়েকদিন পর মাথির বাবা কোথাও যেন যাচ্ছিল, পাশের গ্রামের এক ধনী ব্যক্তি তার ছেলের সঙ্গে মাথির বিয়ের প্রস্তাব দেয় যে দেশের বাইরে থাকে। কাকু তাকে সুন্দর করে বোঝায় যে এখন সে তার মেয়ের বিয়ে দিতে চায় না, কারণ দিন শেষে যেটাই হোক না কেন তার মেয়েকে তো তার বাড়িতে গিয়ে রান্না বান্নাই করতে হবে। যদি সেটাই করতে হয় তাহলে এত তারা কিসের? মেয়েদের পড়াশোনার দরকার রয়েছে, কারণ মেয়েরা যত শিক্ষিত হবে সমাজ তত শিক্ষিত হবে। এখন সে বিয়ে দিবে না, এসব বোঝায়। অবশ্য সব বাবা মা যদি এমন করে বুঝতো, সন্তানের ভালো চিন্তা করে তারা জোর করে মেয়েদের বিয়ে দিচ্ছে, বাট দিন শেষে খারাপই হয়। যাক, ওদিকে নেদু মারুন কলেজে এসে আজ আশেপাশে কাউকে না দেখে সে ওই পাথরটা উঠানোর চেষ্টা করতে যায়। দেখা যাক কি হয়। আশেপাশে যেহেতু কেউ নেই, হেরে গেলেও সমস্যা নেই। বাট না, মানুষটা দেখতে ছোট হলে কি হবে, মাল একটা। সে অনেকটা সাহস আর শক্তি দিয়ে পাথরটা পেছন দিয়ে ফেলে দেয়। ততক্ষণে কলেজের সবাই হাজির। নেদুর সাহস আর শক্তিতে সবাই ইমপ্রেস, সঙ্গে প্রভাও ইমপ্রেস। দিদির লুক আর হাসি দেখে তো বুঝতেই পারছেন চুলকে চুলকির লক্ষণ। ব্যাস, পেছনে একটা রোমান্টিক মিউজিক চালু হয়, আর কে আমরা বেশ কিছুদিন এদেরকেই ফলো করে। নতুন নতুন প্রেমে পড়লে বা কাউকে ভালো লাগলে আপনারা যেমনটা করেন এরাও তেমনটাই করছে। বেশ ভালো লাগছে দুজনের খুঁটিনুটি। মাঝে নেদু মারুন মাথিকে প্রভার ব্যাপারে বলে, মাথি তার সঙ্গে পরিচিত হয়, কথাবার্তা বলে, মাথিরও প্রভাকে ভালো লেগেছে। এভাবে মজা মস্তি, দুজনের রোমান্টিক টাইমিং, আড্ডা, ভালো লাগার মুহূর্ত এবং আরো বেশ কিছু মজার সিন দিয়েই সময়টা তাদের ভালোই যাচ্ছে। যাক, প্রভার খুব কাছের একটা বান্ধবী রয়েছে, সে তাকে এসব থেকে দূরে থাকতে বলে, কারণ এটা কোনোভাবে তার পরিবার অ্যাকসেপ্ট করবে না, লোকজন হাসাহাসি করবে। প্রভার কথা, সে তাকে ভালোবেসে ফেলেছে, তার থেকে সে দূরে থাকতে পারবে না, মানুষের কথায় সে কান দেবে না। তো কথা যেহেতু উঠেছে, এর তো ফয়সালায় আসতে হবে। প্রভা নেদু মারানকে বলে তার কি তাকে কিছু বলার আছে, মানে ইনডাইরেক্টলি সে তাকে প্রপোজ করতে বলছে। নেদু বলে হ্যাঁ আছে। প্রভা তাকে বলতে বলে, কিন্তু নেদু বলতে পারছে না। প্রপোজ করার ব্যাপারটা আবার বেশ মজার, তাই না? বুকে আসে, মুখে আসে না। দুজনেই জানে দুজন দুজনকে ভালোবাসে, বাট মুখে বলাটা কঠিন হয়ে যাচ্ছে। শেষমেশ নেদু মারান বলতেই পারে না, বলে ঠিক আছে আমি কালকে এসে তোমায় বলবো, বলে সে চলে যায়। প্রভার ব্যাপারে ভাবতে ভাবতে মুখে হাসি নিয়ে বাসায় ফেরে, দেখে বাড়িতে অনেকগুলো মানুষের ভিড়। ভয় লাগারই কথা, বাবা মা ঠিকঠাকই আছে, কিন্তু তাদের টেন্স মনে হচ্ছে। একটা লেটার দেওয়া হয় যেখানে তাকে সরি বলেছে তার বোন। নেদু রহমান মাথিকে ডাকতে শুরু করে। লোকজন বলে সে কলেজ থেকে আর ফিরে আসেনি, কলেজের এক প্রফেসরের সঙ্গে পালিয়ে গেছে। শুনে নেদু রাগ করে লোকজনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, কারণ এক একজন এক এক কথা বলে তাদের মাথা খারাপ করে দেবে। মুখে জোর নিয়ে তো সবাইকে তাড়িয়ে দিল, কিন্তু সবাই চলে গেলে নেদু মারান নিজেও খুব কষ্ট পায়। এটা কখনো সে কল্পনাও করেনি যে তার বোন মাথি কারোর সঙ্গে পালিয়ে যাবে তাদের কিছু না বলে। কাকু বলে, কিছুদিন আগেও একটা বড় ঘর থেকে ওর বিয়ের প্রস্তাব এলো, আমি নিষেধ করলাম, কারণ আমি ওকে পড়াশোনা করাতে চেয়েছি। আমাদের মতো নিম্নবিত্ত পরিবারে যদি কোনো সন্তান সুশিক্ষিত হয়, তাহলে তার মাধ্যমে আমরা উপরে উঠতে পারি, সে দিন ফিরিয়ে আনতে পারে। কত ভরসা, কতটা আশা রেখে আমি ওকে কলেজে পাঠিয়েছিলাম, ও কি করলো এটা? আমরা সন্তানরা আসলে এমনই, কখনো বাবা মার ফিলিংস এর পরোয়া করি না। আর এখানে ব্যাপারটা তো আরো স্মৃতিময়, সবাই অনেক কষ্ট পাচ্ছে, বাট কিছু করার নেই। এখানে আন্টি আরো একটা নিউজ দেয় যে সে এমনি এমনি পালায়নি, সে পালিয়েছে কারণ সে প্রেগনেন্ট ছিল। এটা শুনে তো কাকু আরো অবাক হয়। নেদু মারান তার কষ্ট কাউকে বুঝতে না দেওয়ার জন্য বাইরে গিয়ে কান্নাকাটি করে, একা একাই ঘোরাফেরা করে, তার বোনকে মিস করে সময়টা একটু বাইরেই কাটায়। তারপর মন খারাপ করে রাতে বাড়িতে আসে। এরপর যে রুমে ঢুকতে দরজাটা খোলে, তার হুঁশ উড়ে যায়। তার বাবা মা লোকলজ্জায় আর তার মেয়ের দেয়া কষ্টে ঝুলে গেছে। নেদু মারান খুব চেষ্টা করে তাদের থামানোর বা বাঁচানোর, হাইটটা অনেক ছোট ছিল, তাই চেষ্টা করেও তাদের থামাতে পারছিল না। তাড়াহুড়ো করতে গিয়ে চেয়ার থেকে পড়ে গিয়ে তার পায়ে খুব জোরে ব্যথা পায়, আর দেখতে দেখতে তার চোখের সামনে তার বাবা মা দুনিয়া থেকে চলে যায়। সে কিছুই করতে পারে না। কষ্ট আর যন্ত্রণায় তার ভেতরটা ফেটে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। চিল্লাই চিল্লাই কাঁদে আর ডাকে, কিন্তু সাহায্য করার জন্য কেউ আসে না। তারা চলে যায় না ফেরার দেশে। এমন অসহায়ত্ব আসলেই যন্ত্রণা।
ঘটনা। সিন বর্তমানে আসে। এরপর থেকে নেদুমারান আসলে এমন হয়ে গেছে। ওদিকে প্রভা তার সেই ফ্রেন্ডকে ফোন করেছিল যে নেদুমারান তার সঙ্গে দেখা করতে এসেছে। সে আজ সব সত্যিটা বলে দিয়েছে যে নেদুমারানের সঙ্গে কি কি হয়েছিল। শুনে প্রভাব এখন কান্না শুরু করেছে, কারণ সে নেদুমারানকে ভুল বুঝে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তার ফ্রেন্ড তাকে এতদিন মিথ্যে বলে এসেছে। নেদুমারান মন খারাপ করে থানা থেকে বের হয়ে যাচ্ছে। প্রভা দৌড়ে আসে, নেদুমারান থামো, তোমার সঙ্গে এসব ঘটেছে, তুমি একবারও আমায় বলনি কেন? আমায় তো রুহি অন্য কিছু বলেছিল। নেদুমারান বলে, থামো, আমি এখানে ওসব শুনতে আসিনি, আমার হেল্প লাগবে, তুমি করতে পারলে বলো, না হলে আমি চলে যাবো। প্রভা বলে, ঠিক আছে বলো কি করতে হবে। নেদুমারান বলে, অমুক কলেজের প্রফেসর, নাম অমুক, এর বর্তমান ঠিকানা আমার চাই, যেখানেও পরিবার নিয়ে থাকে। প্রভা একজনকে কল করে ডিটেলস জানাতে বলে। তার কিছুক্ষণ পর সে ঠিকানা বলে দেয়। প্রভা সেই ঠিকানাটা নেদুমারানকে দিয়ে দেয়। নেদুমারান থ্যাঙ্কস বলে চলে যাবে। প্রভা বলে, 4টায় তার ছুটি, সে কি তার জন্য অপেক্ষা করতে পারবে? নেদুমারান বলে, সে একাই সামলে নেবে, তার টেনশন করতে হবে না, বলে সে চলে যায়। প্রভা বুঝতে পারছে নেদুমারান আর আগের মতো নেই। অটো নিয়ে চলে আসে সেই ঠিকানায়। ভিতরে এসে নক করে। বেশ কয়েকবার নক করলে ফোন কানে, হাসতে হাসতে দরজা খোলে তার বোন মাথি। নেদুমারানকে দেখে মাথি একদম অবাক। তার ভাই সামনে। মাথি যেন 2000 ভোল্টের একটা ঝটকা খেল, কিছু বলতে পারছে না। ভাইকে ভিতরে নিয়ে আসে। তারপর নেদুমারান শুরু করে যে এই তোর ভালোবাসা, এই আমাদের সঙ্গে থাকা, এত বড় একটা কাজ তুই করতে পারলি। মাথি কিছু বলতে পারছে না, শুধু কেঁদে যাচ্ছে। নেদুমারান বলে, ছোট থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, আমি তো কখনো কোনো কিছু তোর কাছে লুকাইনি, তুই এত বড় একটা ব্যাপার চেপে গেলি। একসঙ্গে থাকলে আমাদের মাঝে দ্বন্দ্ব হতে পারে বলে লোকে বাবাকে কত বুদ্ধি দিয়েছে, কিন্তু বাবা আমাদের একসঙ্গে রেখেছে যাতে আমাদের মাঝে ভালোবাসা ব্রিজ হয়ে থাকে। এই সেই তোর ভালোবাসা। আরে দুনিয়ার সবার কথা ছাড়, একবার অন্তত আমার কথা তো ভাবতে পারতি। তোর জন্য বাবা মা, বলে সেও কাঁদতে থাকে। মাথি আরো ভেঙে পড়ে। সে খুব কান্না করে যে সে বুঝতে পারেনি তার বাবা মা এমন কিছু করবে। তার সাহস হয়নি তাদের সামনে দাঁড়ানো। বোন তো ভালো তো বাসে, তার কান্না সে কি করে সহ্য করে? আর কিছু বলে না। এখানে দেখে তার বোন জামাইকে। একটু পর একটা বাচ্চা কান্নার আওয়াজ আসে। নেদুমারান গিয়ে দেখে তার বোনের বাচ্চাও হয়েছে। সে তাকে কোলে নেয়। তারপর মাথিকে বলে, আমি কিছুদিন এখানে থাকবো, জায়গা হবে? মাথি রুম দেখিয়ে দেয়। ভিতরে এসে নেদুমারান নিজেকে শান্ত করে। ওদিকে কমিশনার সবাইকে আরো অ্যালার্ট করে দেয় যে করেই হোক তারা যেন খুনিকে বের করে, কারণ এটা প্রথম না, এটা দিয়ে এমন 5টা মেয়েকে এভাবে মারা হয়েছে। রাতে মাথির জামাই এলে নেদুমারানের কাছে ক্ষমা চায়। তারা ব্যাপারটা বুঝতে পারেনি। নেদুমারান একটু রেগেই কথা বলে যে প্রেম করার সময় তো সাহস হয়েছিল, বাবা মার সামনে যাওয়ার সাহস ছিল না। রাগবাগ করে বের হয়ে যায়। ক্যামেরা 2টা বয়স্ক লোককে দেখায় যারা থানায় ফোন করে তাদের মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করছে। মানে আজ কয়েকদিন হলো তাদের মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। অফিসার সান্ত্বনা দেয়, তারা খুঁজতেছে। মাথির শাশুড়িও তাদের সঙ্গেই থাকে। নেদুমারান একটা খা মেনে ভাগনাকে বলে, দেখো মামা, এই দেখো তোমার মামা চাকরি পেয়ে গেছে, পোস্ট মাস্টার হতে চলেছে। মাথি বলে, ভাই বাবা চেয়েছিল তুই মাস্টার না হয়ে বড় কিছু কর। নেদুমারান তাকে কথা শোনায়, হয়েছে, আর বাবার জন্য ভালোবাসা দেখাতে হবে না, আমি জানি সবকিছু, 2 দিন পর চলে যাব। মাথির হাজবেন্ড আসে, আরে তুমি এখনই কেন যাবে? তুমি আসার পর আমি তোমার বোনের মুখে হাসি দেখলাম, এখানে থেকে গেলেই পারো। সে তো থাকবে না। থানা আসে প্রভার সঙ্গে দেখা করার জন্য। কাকুকে বলে সে বাবার জব পেয়েছে, ফিরে যাবে, প্রভার সঙ্গে একটু কথা বলবে। সুদর্শন থানাতেই ছিল। নেদুমারানকে দেখে সে মজা নিতে শুরু করে। মনে হচ্ছে যেন কোনো অন্য গ্রহের প্রাণীকে দেখলো। এই লিলিপুট, এদিকে আয়, আয় তো দেখি, তোকে দেখে তো কেমন কেমন লাগছে রে, কি করিস তুই আবার কোনো? নেদুমারান রেগে যাচ্ছে। তার তাকিয়ে থাকা দেখে যেই সুদর্শন মশান নিয়ে তার সামনে আসে, ছেলে তাকে একটা ঘুষা মারে। আয়, হয়েছে, পিঁপড়ার পাশে চিমটি দেওয়ার স্বাদ মিটেছে। মাতি এসে থামায়, স্যার স্যার স্যার, ও আমার ফ্রেন্ড, ছেড়ে দিন তাকে। নিয়ে আসে, আরে কি করছিলে তুমি? নেদুমারান বলে, এত বড় একজন অফিসার হয়ে ম্যানার্স শেখেনি? কেউ আমার মতো দেখতে হলে কি সে অপরাধী হয়? শালা বগলের গন্ধ শুকে নেশা করা মানুষ। প্রভা বলে, আচ্ছা ছাড়ো ওসব, তুমি জানো আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি, তুমি আসোনি কেন? নেদুমারান বলে, আমি বাবার জবটা পেয়েছি, কাল পরশু মাঝে চলে যাব, এটা বলতেই তোমার কাছে এসেছি। প্রভার মন খারাপ হয়, সে তাদের ব্যাপারে কথা বলতে চায়। নেদুমারান বলে, ঠিক আছে, কাল কথা হবে, বলে সে চলে যায়। বিকেলে ছাদে ছিল। মাথি এসে বলে, ভাই আমি তোকে অনেকক্ষণ ধরে খুঁজতেছি, চল নিচে চল। আর তোর কাছে ফোন নেই কেন? নেদুমারান বলে, আমি ফোন ব্যবহার করি না। মাথি বলে, ভাই আমার কাছে 2টো ফোন আছে, একটা নিবি? নেদুমারান বলে, লাগবে না। মাথি বুঝতে পারছে তার ভাই এখনো রেগে আছে। যাক, পরের দিন প্রভা আসে নেদুমারানকে নিতে। তারা বাইরে যাবে। মাথির শাশুড়ি এসে প্রভাকে বলে, মা তুমি পুলিশে কাজ করো না? জি আন্টি। আন্টি বলে, আমাদের প্রতিবেশীর মেয়ে বানু, বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু হুট করে কি হলো, সে গায়েব হয়ে গেল। যদিও বানুর বাবা মা সবার কাছে ব্যাপারটা লুকিয়েছে, কিন্তু আমরা তাদের কষ্ট দেখে বুঝতে পারছি, তারা লুকিয়ে লুকিয়ে কান্না করে, তুমি একটু দেখো তো মা। প্রভা বলে, আন্টি আমাদের থানাতেই মামলা করা হয়েছে, অন্য টিম দেখছে এটা। নেদুমারান আসে, বের হয়ে যাবে। মাথি প্রভাকে বলে, ও এখনো একটু রেগে আছে, তো তুমি একটু বুঝিও। ঠিক আছে। দুজন বেরিয়ে পড়ে, গাড়ি চলছে। আর এই ফাঁকে আমাদের দেখানো হয় যে সেদিন দেখা করতে চাওয়ার কথা বলে যে নেদুমারান চলে গেছিল, তারপর আর ফেরেনি, কারণ তার বাড়িতে তো প্রবলেম হয়েছিল। প্রভা তার অনেক অপেক্ষা করেছে, তাকে অনেক মিস করেছে। একে ওকে জিজ্ঞেস করা, তার কথা ভেবে মনমরা হয়ে থাকা, তার সব খুশি চলে গেছে।
গেছিল, কারণ সে তাকে ভালোবেসে ফেলেছিল। অনেক চেষ্টা করেছে, তাকে খোঁজার পায়নি। শেষে নেদুমানের বাড়িতেও গেছিল, কিন্তু সে তো বাবা মা বোনকে হারিয়ে পাগলের মতো ঘুরছিল, নিজেরই খোঁজ ছিল না। তার বান্ধবী তাকে বুঝিয়েছে নেদুমানরা এলাকা ছেড়ে চলে গেছে। এরপর থেকে প্রভা তার উপর রেগেছিল, কারণ সে আসতে চেয়ে তার আর খবর নেয়নি। মাঝে নেদুমানের সঙ্গে কি হয়েছে তা তো সে জানতো না। যাক, এখন তো সব ক্লিয়ার। দুজন সারাদিন ঘোরাফেরা করে, সময় কাটায়, খাওয়া দাওয়া করে, এরপর ঘুরতে ঘুরতে রাতে বাসায় ফেরে। যাওয়ার আগে প্রভা বলে, নেদুমারন, তুমি আর আগের মতো আমার সঙ্গে কথা বলছো না। তোমার কথা শুনতে আমার ভালো লাগে, আমি পাগল হয়ে আছি, তুমি কেন কিছু বলছো না? ছেলে তাও কিছু বলে না। প্রভা বলে, আচ্ছা পরের দিন যদি তুমি আসতে তাহলে কি বলতে? নেদুমারন বলে, তোমার মন যা বলছে তাই। প্রভা বলে, আমার উত্তর কি হতো শুনবে না? নেদুমারন বলে, আমি জানি তোমার উত্তর কি হতো। মানে দুজনেই বুঝে গেছে এরা দুজন দুজনকে এখনো সেম আগের মতোই ভালোবাসে। পরের দিন সকালে মাতি কিসের যেন পুজো করছিল, নেদুমারন রেডি হচ্ছে চলে যাবে। আন্টি থালিতে কিছু দেয় আশেপাশের বাড়িতে দিতে। খানিকক্ষণ পর মাতি একটা বাটি ফিরে আনে। বেটি, এটা ফিরে আনলি যে? মাতি বলে, আমার বানুর বাবা মা দরজা খুলছে না, আমি ভিতরে তাদের কথা শুনতে পারছি কিন্তু তারা খুলছে না। আন্টি বলে, বানু বাড়ি ছেড়ে যাওয়ার পর থেকে তারা পাগল হয়ে গেছে, শুধু কান্না করে যায়। কথাগুলো শুনে নেদুমারনের মাথায় কিছু তো চলছে, কারণ সেম সিচুয়েশন তার বেলাতেও হয়েছিল। সে বাড়ি থেকে বের হয়, মাতি পিছু নেই। নেদুমারন বানুদের বাড়িতে এসে নক করে, কোনো উত্তর আসে না। সাইদ আসে দেখার জন্য, আর যেটা সন্দেহ করছিল তাই হয়, বানুর বাবা মা ঝুলে গেছে। হাই হাই, এবার কি করবে? এই সাইডে এসে রান্না করে যে হাওয়া পাসিং ফ্যান ছিল সেটা খুলে ফেলে তার ভিতর দিয়ে রান্নাঘরে ঢোকে। অন্য সব সামানের সঙ্গে একটা চাকু পায়, সেটা একটা লাঠির মাথায় বেঁধে দুজনার রশি কেটে দেয়। মৃত্যুকে কাছ থেকে ছুঁয়ে তারা ফিরে এলো। হুঁশে এলে নেদুমারন কান্না করছে আর বলছে যে, মেয়ে চলে গেছে তো কি হয়েছে, এভাবে নিজেকে শেষ করে দিতে হবে? তার সময়ও ব্যাপারটা তো এমনই হয়েছিল, তাই সে ব্যথাটা ফিল করতে পারছে। কাকু বলে, তার মেয়ে কোথাও যায়নি, তার কিছু একটা তো হয়েছে, কারণ সে তেমন মেয়ে না, সে তাদের না বলে কিচ্ছু করে না। বিয়ের ইনভাইট করতে তার বান্ধবীর বাড়িতে গেছিল, সেখান থেকে আর ফেরেনি। তাদের কষ্ট দেখে নেদুমারন বলে, আচ্ছা আপনারা শান্ত হন, আমি আপনাদের মেয়েকে খুঁজে আনবো। মাতিও সান্ত্বনা দেয়, আন্টি ভাই বলেছে ও করে দেখাবে, আপনারা খবরদার এমন ভাবনা যেন আর মাথায় আনেন না, ঠিক আছে? সিন এখানে আসে। সুদর্শন তার টিম নিয়ে বসেছে, কারো কাছে কোনো আইডিয়া আছে কিনা। একজন বলে, এই সবগুলো কেসের সঙ্গে একটা ব্লু কালারের কার জড়িত, সবাই গাড়ি দেখেছে কিন্তু লোক বা নাম্বার কেউ দেখেনি। সাইবার সেলের ভাই সাহেব বলে, সব ভিকটিমের নাম্বারে ডিটেলস বের করা হয়েছে কিন্তু সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। সব শোনার পর প্রভা রাতের বেলা নেদুমারনের কাছে এলে নেদু বলে সে বানুর কেস সমাধান না করে বাড়ি ফিরবে না, জবে পরে জয়েন করবে। আর কেসের স্টাডি করতেই প্রভাকে নিয়ে বের হয় যেখান থেকে বানু মিসিং হয়েছিল। প্রভা দেখিয়ে দেয় এখান থেকে বের হয়ে গেছে। নেদুমারন বসে মাথায় একটু চাপ দেয়, কি হতে পারে ব্যাপারটা আন্দাজ করতে থাকে। আন্দাজ মতো বানু যখন এখান থেকে চলে যায়, মাঝে তাকে একটা গাড়ি লিফট দেয়। তখনই আইসক্রিমের ছেলেটা যাচ্ছিল, একদম তাই হয়। ভাবনা অনুযায়ী সেখানে থাকতেই ছেলেটা সেদিক দিয়েই যাচ্ছিল। এরা থামায়। নেদুমারন বলে, অমুক তারিখে সেম এই সময় কোনো মেয়েকে সে এখান থেকে কোনো গাড়িতে করে যেতে দেখেছে কিনা। সে বলে দেখেছে, কিন্তু গাড়িতে কে ছিল সেটা দেখা যায়নি, আর না সে নাম্বার মনে রেখেছে। তার মানে নেদুমারনের ধারণা ঠিকই ছিল। প্রভা বলে, কিছুদিন আগে যে বডি পাওয়া গেছে তাতেও একটা গাড়ি সবাই সন্দেহ করছে, কিন্তু কেউ তার ব্যাপারে জানে না। নেদুমারন বাকি কেসের সব ডিটেলস দেখতে চায়। রাতে প্রভা সবগুলো ভিকটিমের ছবি মুভি দেখায়, সবার কল ডিটেলসও তাকে দেয় এবং দুজন মিলে ক্লু খোঁজার চেষ্টা করে। প্রভা তো ঘুমাতে যায়, নেদুমারন ঘুমায় না, সে সবগুলো অডিও শোনে। মাথি মাঝে মাঝে কফি এনে দেয়। পরের দিন নেদুমারন থানায় যায় কেসের ব্যাপারে কথা বলতে, কিন্তু সুদর্শন আবার তার পিছু লাগে। নেদুমারন বলে সে কেসের ব্যাপারে হেল্প করতে পারবে, কিন্তু মাথা মোটা কানে নেয় না। প্রভা এসে তাকে বোঝায়, স্যার সে বলছে একবার ট্রাই তো করে দেখুন। ওকে, তাহলে কি করতে হবে? ওর সঙ্গে ওর কথা মতো ওই দারোয়ানের বাড়িতে যেতে হবে। উনি তো আগে কিছু বলেনি। নেদুমারন সত্যি বলছে কিনা তা চেক করার জন্য সুদর্শন চলে আসে সেই কাকুর বাড়িতে যে লাস্ট মামলার ওয়াচম্যান ছিল। নেদুমারন বলে, স্যার আপনি সেদিন কি দেখেছেন দয়া করে একটু আমাদের বলুন। কাকুর ভালো লাগে, স্যার বললে তুমি আমায় বেটা, এটাই তোমার আর ওর মাঝে তফাৎ। সেদিন ও আমার সঙ্গে কি ব্যবহার করেছে জানো? আমি ওকে কি করে হেল্প করব? শোনো বেটা, সেদিন আমার একটু শরীরটা খারাপ ছিল, তাই আমি একটু রেস্ট নিচ্ছিলাম। এই সুযোগে একটা লোক চুপ করে বিল্ডিং এ ঢোকে। আমি তার পেছু নিলাম। যে মেয়ে মারা গেছে তার রুমে সে গেল। নক করলে ও আমায় বলল লোকটা নাকি তার পরিচিত, সে দেখে নেবে। আমি কাউকে যেন না বলি, তাই সে টাকা দিতে লাগলো। আমি বললাম, বেটি টাকা লাগবে না, জাস্ট তুমি সেফ থেকো বলে চলে আসি। তার খানিকক্ষণ পর লোকটা বের হয়ে যায়। নেদুমারন বলে, আপনি কি গাড়ির নাম্বার দেখেছিলেন? কাকু বলে, আমার সন্দেহ হয়েছিল তাই আমি নাম্বারটা মনে রেখেছিলাম। গাড়িটা একদম নতুন আর ব্লু কালারের ছিল, অমুক অমুক নাম্বার।
নাম্বারের ছিল। ব্যাস এই মাথা মোটারা এতদিনে যা পারেনি নেদুমারান এক মুহূর্তে তা করে দেখালো। রাতে নেদুমারান ফাইল দেখছিল, প্রভা আসে। তুমি এই সময়? প্রভা বলে, এতদিন জাস্ট শুনে এসেছি একটা গাড়ি জড়িত, আজ যখন খোঁজ পাওয়া গেল তো গাড়ির অবস্থা শেষ। কাইকান কুপ্পান নদীতে গাড়ি পাওয়া গেছে। শুনেই নেদুমারানের কান খাড়া হয়। কি 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 বললে? জায়গাটার নাম কি বললে? প্রভা বলে। নেদুমারান বলে, চলো এখনই চলো সেখানে। প্রভাকে নিয়ে রাতেই ওই জায়গাতে চলে আসে। প্রভা কিছু তো বুঝতে পারছে না। নেদুমারান বলে, আমি যেদিন চেন্নাইয়ে আসি অটোওয়ালা নিউজ পড়ছিল, আমি শুনেছি যে এই নদীর একটা মাছের পেট থেকে সোনার রিং পাওয়া গেছে। তুমি তাড়াতাড়ি ডুবুরিদের আনো আর তোমার সিনিয়রদের খবর দাও। একটু পর ডুবুরিরা তল্লাশি শুরু করে। তার কিছুক্ষণ পর সুদর্শন আসে। সে তো খুব পাট নিচ্ছে। কি হচ্ছে এখানে? এটা একটা গোপন মামলা। সে কেন পাবলিকলি এসব করছে? নেদুমারানকে গাড়িতে বন্দি করে রাখতে বলে যে সে মিসলিড করছে। প্রভা রেগে যায়, স্যার আপনার কি সমস্যা? এতদিন নিজে তো কিছু করতে পারেননি, তার কারণে গাড়ির খোঁজ পাওয়া গেছে। ও যখন এখানে এনেছে নিশ্চয়ই কিছু ভেবে এনেছে, নিজে না পারলে অন্যকে তো করতে দিন। সুদর্শনের কথা এখানে কি থাকবে? সে শুধু শুধু সময় নষ্ট করছে। প্রভা আরো কিছু বলতে যাবে, একজন ডাকে, স্যার। ব্যাস আর কি, সবার হুঁশ উড়ে যায়। মানে একটা ব্যাগ পাওয়া গেছে, যে দৌড়। নদীতে যা পেয়েছে উপরে আনা হয়। তারপর সকালে ক্যামেরা আমাদের দেখায় যে এটা বানুর বডি এভাবে ব্যাগের মাঝে ভরে ফেলে দিয়েছে। আর তার এঙ্গেজমেন্ট রিং সহ হয়তো মাছগুলো খেয়ে ফেলেছে, কারণ মাঝের সবকিছু কেটে তো টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। বানুর বাবা মার কান্না আর কে ধরে রাখে? নেদুমারান সরিয়ে বলে যে সে তাদের মেয়েকে জীবিত ফিরে আনতে পারলো না। তারা সেদিকে বিজি ছিল। এই ঢেঁড়সের বীজ নেদুমারানকে ধরে বসে যে তুই কি করে জানলি বডি এখানে আছে? একে নজরবন্দি করে রাখো। কেমনটা লাগে বলুন? যাক, তার কিছুক্ষণ পর কমিশনার আসে। অবস্থা দেখে, কি করে খোঁজ পেলো জিজ্ঞেস করলে সুদর্শন নেদুমারানের কথা বলে। কমিশনার তাকে দেখতে চায়। নেদুমারান বসে আছে। কমিশনার ডাকে, এই নেদুমারান যে তার দিকে হয়, কমিশনার চিনে ফেলে। আরে নেদুমারান তুমি? বাপের মুখে তার নাম শুনে টুরি ব্যাঙ অবাক। নেদুমারান বলে, স্যার আমার বাবা মা মারা গেছে, বোন এখানেই থাকে, তার কাছে এসেছিলাম। মেয়েটা আমার বোনের প্রতিবেশী ছিল, তার বাবার কষ্ট দেখে আমি এর পিছে লাগি। বাট কি হলো, তাকে তো বাঁচানোই গেল না। কমিশনার বলে, তুমি খুবই ভালো করেছো। তোমার মতো একটা মানুষ এই কেসে থাকলে আমরা একটু তাড়াতাড়ি ফলাফলে পৌঁছাতে পারবো। আচ্ছা, তোমায় আর গোপনে তদন্ত করতে হবে না, আমি তোমায় স্পেশাল পাওয়ার দিচ্ছি, সহকারী হিসেবে তুমি একটু হেল্প করো। সুদর্শন আর তাতে রাজি না। তার ইগোতে লাগে যে একজন কমিশনার হয়ে তার কাছে কেন সাহায্য চাইছে। কমিশনার কানাকে বাইরে নিয়ে গিয়ে বুঝাই, শুনবে ডলে চাওয়ালা। ব্যাপারটা যখন জনগণের ভালোর, সেখানে নিজের মাথা নত করে দেওয়া মহৎ কাজ। এটা সেটা লেসপিতা বলে তাকে বোঝায়। নেদুমারান তাদের টিমের অংশ হয়ে যায়। যাক, এরপর যে যার মতো করে রিসার্চ শুরু করে দেয়। কে এই হারামি যে এত চালাকের সঙ্গে কাজ করে যাচ্ছে যে তার ব্যাপারে কোনো লিড পাওয়া যাচ্ছে না। একদিন মাথি কিচেনে কাজ করতে গিয়ে ইঁদুর দেখে চিল্লাই ওঠে। নেদুমারান দৌড়ে আসে। কি হয়েছে? মাথি বলে, ইঁদুর। নেদুমারান তার পিছু নেয়। খুঁজতে খুঁজতে সোফার পিছন থেকে শব্দ পায়। উল্টে দেখে ভিতরে বাসা বেঁধেছে। নেদুমারান বলে, এসব আর চলবে না, পাল্টে নতুন নেই বলে সে চলে যায়। রুমে এসে কিছু একটা মাথায় আসে। আবার সবগুলো ভিকটিমের ছবি ভালো করে দেখতে থাকে। তারপর সকালে প্রভাকে নিয়ে মিলে ফার্নিচারের কিছু দোকানে গিয়ে কি যেন দেখতে থাকে। হয়তো তার বোনের জন্য সোফা নেবে। দেখতে দেখতে এই দোকানে এসে হয়তো পছন্দ হয়। তাদের কার্ড এনে নেদুমারান তার বোনকে দেয় যে এখান থেকে নতুন সোফা নে, তারা ডিসকাউন্ট দিচ্ছে। মাথির তো ভালো লাগে, যাক তার ভাই কথা তো বললো। পরের দিন দুজন একসঙ্গে ছিল। প্রভা বলে, আমরা সাধারণত ভিকটিমের কল বা ফোন থেকেই কেস সমাধান করি, কিন্তু এই কেসগুলোতে তো ভিকটিমের খুনির সঙ্গে কোনো যোগাযোগই হয়নি, এমন মনে হচ্ছে কোনো হিস্ট্রি নেই। এরপর নেদুমারান আরো কিছু সময় ভাবে। সুদর্শন তার মতো করে ট্রাই করছে। নেদুমারানের মনে পড়ে তার বোন একবার বলেছিল তার কাছে 2টা ফোন আছে। আরো ঘাটাঘাটি করে মাঝখানে 2 দিন পার হয়। তারপর ফাইনালি আলোচনায় বসে। সুদর্শন সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় নেদুমারানের। নেদুমারান বলে সে সবগুলো ভিকটিমের কল রেকর্ড শুনেছে, আর শুনে এটা বুঝতে পেরেছে যে সবগুলো ভিকটিম নতুন নতুন বাসায় এসেছে। মানে সবাই 2 মাস 4 মাস বা 5 মাস হলো নতুন বাসায় এসেছে। আর নতুন বাসায় এলে কি লাগে? ফার্নিচার। সবগুলো ছবি ভালো করে দেখলে বোঝা যায় সবার বাড়িতে ফার্নিচার গুলো নতুন, আর যে কোয়ালিটির ফার্নিচার গুলো সবাই নিয়েছে খোঁজ নিয়ে জানতে পারে এইসব একটা ব্র্যান্ডের ফার্নিচার, যেগুলো বিক্রি হয় রামাপুরমের শুভম ফার্নিচারে। নেদুমারান সেই ফার্নিচার শপের ওনার অনুমানকে ফলো করে বুঝতে পারে সে আসলে কঠিন একটা লুচ্চা। শপে আসা মহিলাদের উপর তার নজর সবসময় থাকে, কিন্তু সবাইকে তার টার্গেট বানায় না। 10 জনের মাঝে 5 জনকে টার্গেট করে। ডেলিভারি দেওয়ার আগে মহিলাদের থেকে সব ডিটেলস নিয়ে নেয়। ডেলিভারি দিতে সে নিজেই যায়। তারপর তার ফোন ইচ্ছে করে সেখানে ছেড়ে এমন ভান করে যেন ভুলে রেখে এসেছে। এ কথা সে কথায় এটাও শুনে নেয় বাসায় কে কে আছে বা কে কখন বাসায় থাকে। এসব ডিটেলসের উপর বেস করে সে ওই ফোনটা নিতে এমন একটা সময় খুঁজে নেয় যখন তাকে একা পাবে। মহিলারা তো মনে করে জাস্ট ফোন তাকে দিবে, কিন্তু সে একা পেয়ে তাদের ভয় দেখায় আর জবরদস্তি তাদের সঙ্গে
কন্ট্যাক্ট যেহেতু তার রাখা ফোনের মাধ্যমেই হয়, তাই কেউ কোনো সূত্র খুঁজে পায় না। যে 2 নাম্বার সে ব্যবহার করে তা শেষ খুনের পর 2 দিন বন্ধ ছিল, আবার চালু হয়েছে। মনে হচ্ছে সে তার পরের টার্গেট পেয়েছে। শুনে সুদর্শন বলে, বাস এটুকু হলেই তো হবে, আমরা তার নাম্বার ট্রেস করব আর তার দোকানে আড়ি পেতে থাকবো, ও আমাদের হাত থেকে পালাতে পারবে না। বয়স চলো। নেদুমারন থামাতে চায়, আরো কিছু বলবে, কিন্তু এই টিকটিকি সারা না শুনে লোকজন নিয়ে বেরিয়ে পড়ে। হনুমানের দোকানে আসে, সে তো নেই। এরা অপেক্ষা করতে থাকে। একটু পর সাইবারের এই ভাই সাহেব দেখে হনুমানের সিগন্যাল দিচ্ছে, সে দোকানের দিকে আসছে। সবাই অ্যালার্ট হয়ে যায়। খানিকক্ষণ পর একটা গাড়ি এসে দোকানের সামনে থামে। সবাই গিয়ে তাকে ছেকে ধরে, এই বুঝে হনুমান এসেছে। বাট না, সে তো না। সে বলে, আমি ড্রাইভার। নাম্বারে কল দিলে ফোনটা এখানেই বেজে ওঠে। কিরে, ফোন তোর কাছে কেন? ড্রাইভার বলে, মাল ডেলিভারি দিয়ে এলাম, বস মনে হয় গাড়িতে ভুলে রেখে গেছে। কোন জায়গায় ডেলিভারি দিলি? সে ডিটেলস দেখে যখন ঠিকানাটা বলে, প্রবাহা, স্যার এটা তো মাথি নেদুমারনের বোনের বাসা। কি শিট, চলো চলো তাড়াতাড়ি চলো। এদিকে তো শয়তান এখানেই রয়েছে। মাথি বলছে, স্যার মাল তো কাল ডেলিভারি দেওয়ার কথা ছিল, আজ ডেলিভারি দিলেন যে? হনুমান বলে, আরে আমাদের এটা স্পেশাল সার্ভিস, শুধু আপনার মতো সুন্দর কাস্টমারদের জন্য। সুন্দর শুনে মাথি রেগে যায়। কি বললেন? কিসের আরে না না না, মজা করছিলাম, একটু পানি খাওয়াবেন? মাথি ওঠে, পানি নিতে যাবে। হারামি তো হা করে আছে। যাক, পানি এনে দেয়। হনুমান খেয়ে বলে, আচ্ছা বাসায় কি কেউ নেই? আপনি একা? বলার সঙ্গে সঙ্গে মাথি রেগে যায়। আপনি টাকা পেয়েছেন না, চলুন যান এখান থেকে। মাথির রাগ দেখে হনুমান আর সেখানে দেরি করে না, ছোট করে বের হয়ে যায়। আর এখানে অপেক্ষা করছিল নেদুমারন। ভিতরে যায় দেখতে দিদি ঠিক আছে কিনা। তারপর সামন থেকে আসে, আরে হনুমান স্যার, আপনার অস্ত্র ফেলে যাচ্ছেন যে? এটা সেই অস্ত্র না যেটা দিয়ে মেয়েদের মাথায় মারেন? দে বলছি। পুলিশের গাড়ি চলে আসে। শব্দ শুনে দে দৌড়। পিছিয়ে নেদুমারন দৌড়াতে একটা খেলার মাঠ নাকি যেন এখানে আসে। নেদুমারন এসে গেট লাগিয়ে দেয়। তারপর দুজন দুই মাথায়, চলো অ্যাকশন শুরু করো। দুজন দুই পাশ থেকে দৌড়। নেদুমারন উড়ে এসে হনুমানের একেবারে কিউআর কোডে মেরে দেয়। নিয়ে হালা, এবার স্ক্যান কর। সে তার যন্ত্রপাতি ধরে বিজি। ততক্ষণে এরাও এসে পড়ে। নেদুমারন বের হয়ে যায়। সুদর্শন হালারে একটা চটকানা মারে, অনেক জ্বালিয়েছিস মাদার টোস্ট। ধরে আনা হয়। সে যে জঘন্য কাজ করেছে এর জন্য একে 1000 বার মারলেও মনে শান্তি আসবে না। সুদর্শন কিছু তো একটা প্ল্যান করছে। নেদু আসে, তাকে 10 মিনিট সময় দেওয়া হয় তার সঙ্গে কথা বলতে। নেদুমারন এলে হনুমান বলে, পুলিশ যে কাজ এতদিনে করতে পারলো না, তুই সেটা এত তাড়াতাড়ি করে দিলি। গুড, খুব ভালো, কিন্তু আমি তো তোর বোনের কিছু করিনি, তাহলে আমার পিছে কেন পড়েছিস বে? নেদুমারন বলে, আবে ছাগলদের সেনাপতি, মেয়েদের কি মনে করিস তুই বলতো? তারা মানুষ না, তাদের নিজের সম্পদ মনে করে ইউজ করবি আর কেউ কিছু বলবে না? হনুমান বলে, আরে ছাড়, তোকে আর কি বলবো, মেয়েরা কি কম নাকি? হ্যাঁ, সব মেয়ে সমান না, কিন্তু 10 মিনিটের পরিচয়ে তাকে সব ডিটেলস দেওয়ার কি কোনো দরকার আছে? আমি একজন ব্যবসায়ী, আজ আছি কাল নেই। একটু তাল দিলে তারা তো পারলে আমার বেডরুমের হিস্ট্রিও বলে দিবে। আর তাছাড়া চেয়ে খাওয়ার চেয়ে ছিঁড়ে নিয়ে খাওয়ার মজাটা আলাদা, এসব তুই বুঝবি না। নেদুমারন বলে, তাই না, আমি বুঝবো না, এবার তুই বুঝবি ছিঁড়ে খেলে কি হয়। যাক, আমি এখানে এসেছি এটা জানতে যে তোর সঙ্গে আর কে আছে, কারণ আমি শিওর তুই এসবের পিছে একা নোস, তোর পিছে কেউ তো আছে। বানুর যে বডি নদীতে পাওয়া গেছে তার সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই, আমি দেখেছি। তুই জাস্ট বাড়ির ভিতরে তাদের মারিস, বাইরে তোর সঙ্গে অন্য কেউ আছে, বল সে কে? হনুমান বলে, বাহ, এবার বুঝলাম তুই আসলেই জিনিয়াস, একদম ঠিক ধরেছিস, মাস্টার মাইন্ডে তো সে রয়েছে, আমি তো জাস্ট মোহরা। কিন্তু এত সহজে তো তার নাম বলা যাবে না বাচ্চা। নেদুমারন বলে, ঠিক আছে, আর কি করার। দুজন পুলিশ ভিতরে আসে, তারা কিছু তো একটা করছে। হনুমান বুঝতে পারে তারা তাকে কোর্টে হাজির করাবে না, এখানেই শেষ করে দিবে তার খেলা। এবার হালার মুখ শুকাতে শুরু করে। নেদুমারন উঠে যাবে, আনু তাকে ডাকে, তারপর হাতে কি যেন একটা দেয়। নেদুমারন দেখে রিং, মুভির লাস্ট টুইস্ট। এই রিং কার? ওই যে ছবিতে দেখেছিল, মনে আছে? মানে তার বোন জামাই হলো আনুর দ্বিতীয় সঙ্গী। দুজন মিলেই সব করতো, প্ল্যান থাকতো ওর আর এক্সিকিউট করতো এ। এবার নেদুমারন কি করবে? কুচো যেখানে ছিল সেখানে আসে। আরে নেদুমারন, আসো আসো। হনুমান ধরা পড়েছে, তখন আমি বুঝেছি ও আমার নাম বের করবে, কিন্তু পুলিশকে না বলে তোকে বলবে এটা বুঝতে পারেনি। নেদুমারন বলে, এসব কেন করলে? কুচো বলে, কেন আবার? রোজ রোজ নতুন গাড়ি চালাতে পারলে কার না ভালো লাগবে? তবে হ্যাঁ, তোর বোনকে আমি সত্যি অনেক ভালোবাসি, তাই তার কিছু হতে দেয়নি, কিন্তু শালা তুই ইঁদুর হয়ে এসে আমার সব শেষ করে দিলি। যা জানার জেনেছিস, চল যা, গ্রামে ফিরে যা, যা, আর কখনো আমাদের মাঝে আসবে না, যা। নেদুমারন কিছু না বলে তার রিংটা রেখে বের হয়ে যাচ্ছে। পেছন থেকে কুচো বলছে, ভুলেও যেন পুলিশের কাছে যাস না, মনে রাখিস তোর বোন আমার কাছে আসে। নেদুমারন বের হয়ে এলে আমরা দেখি মাথিও এখানে, মানে সে মাথিকে সব আগেই বলেছে, সে বিশ্বাস করবে না বলে সঙ্গে এনেছে। ব্যাস, সব শুনে মাথি তো পাথর। এতদিন এত বছর ধরে একটা লোকের সঙ্গে ছিল, তারপরেও বুঝতে পারলো না সে লোকটা কেমন। একেই বলে ছেলে মানুষ। ছেলে মানুষ এতটা অভিনয় করতে পারে, ধারণার বাইরে। যাক, মাথিকে ফোকাস করে সিন পরের দিন সকালে তাদের বাড়িতে আসে।
কুচো নাস্তা করছে, এমন একটা ভাব যেন কিছুই হয়নি। মাথিও চুপচাপ তাকে খেতে দিচ্ছে, জুস দেয়। নেদুমারন চলে যাবে আজকে, মাথি কিছু বলছে না। জুস খাওয়ার কিছুক্ষণ পর হারামের রিয়াকশনে আমরা বুঝতে পারি তার জুসের ভিতরে মেডিসিন মেশানো ছিল। নেদুমারন তো অবাক, সে ভাবেনি তার বোন এমন কিছু করবে। হারামজাদা তো সেখানেই মারা যায়। মাথি বলে, এর মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি এর সঙ্গে ছিলাম। মাথি যেন একটা ঘোরের মাঝে ছিল। যেই তার বাচ্চার কান্নার আওয়াজ আসে চমকে ওঠে, কান্না শুরু করে যে সে এটা কি করলো, এ লোকের জন্য সে বাড়ি ঘর ছেড়েছে, তার জন্য তার বাবা মা মরে গেছে। খুব কান্না করে, সে খুনি, এবার তার বাচ্চার কি হবে, তার কি হবে, খুব ভেঙে পড়ে, তার জীবনটা নষ্ট হয়ে গেল। নেদুমারন কাছে এসে বলে, মাথি আমি তোর জন্যই বেঁচে আছি, আমি মরতে চেয়েছিলাম, শুধু তোর জন্য ফিরে এসেছি। তোর পাশে তোর ভাই আছে, কেন চিন্তা করছিস? পুলিশকে খবর দেওয়া হয়। সুদর্শন নেদুমারনকে বলে সে তাকে কেন বলেনি। নেদুমারন বলে, স্যার আমি কোনো হিরো নই, একজন পোস্টম্যান, সঠিক জায়গায় সঠিক জিনিস পৌঁছে দেওয়াই আমার কাজ। ফাইনালি সুদর্শন নেদুমারনকে মন থেকে মেনে নেয় যে সে আসলেই জিনিয়াস। খুনের অপরাধে মাথিকে ধরা হবে, কিন্তু সুদর্শন নিষেধ করে, কারণ সে কোনো ভালো মানুষকে মারেনি। মাথি না মারলেও সে তাকে মারত। মাথিকে ছেড়ে দেওয়া হয়, আর এখান থেকে সিন কাট করে কয়েকদিন সামনে গ্রামের বাড়িতে আসে। নেদুমারন মাথিকে নিয়ে গ্রামে এসেছে। আজ সে ফাইনালি কাজে জয়েন করতে অফিসে যাচ্ছে। মাঝে মাথিকে স্কুলে নামিয়ে দেয়, মানে মাথি গ্রামের স্কুলে চাকরি নিয়েছে। নেদুমারনের বিয়ে ঠিক হয়ে গেছে প্রভার সঙ্গে, কয়েকদিন পর বিয়ে হবে। অফিসে আসে, এক মুরব্বী তাকে কাজ বুঝে দেয়। নেদুমারন কাজে বেরিয়ে পড়ে, আর একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। কি ঠোঁটের কোণে একটু হাসি এসেছে, তাই না? তো ব্যাপার এখানে কয়েকটা, ভালো করে মনে রাখবেন। প্রথমত, সুশিক্ষা। শিক্ষাই একমাত্র জিনিস যেটা মানুষকে পরিবর্তন করতে পারে। সভ্যতা, বিবেক, পজিটিভ ভাবনা, মানুষকে মানুষ হিসেবে দেখা শিখাই শিক্ষা। শিক্ষিত হওয়ার পরেও যদি কেউ অন্যায় করে, তাহলে সে শিক্ষিত হতে পারে, সুশিক্ষিত নয়। দ্বিতীয় ব্যাপার হলো তথ্য। মনে রাখবেন, আপনার দুর্বলতা আরেকজনের জন্য হাতিয়ার। একটা মানুষ একটু ভালো করে কথা বললো, একটু মায়া দেখালো, তার মানে যে সে ভরসার যোগ্য এমন না। কাউকে মনের কথা, পরিবারের কথা বা কোনো ইনফরমেশন দেওয়ার আগে 10 বার ভাবুন, কারণ এখন পরিবেশ আর আগের মতো নেই। আপনার একটা তথ্যই আপনাকে পাকে ফেলার জন্য যথেষ্ট। তৃতীয় ব্যাপার হলো বাবা মাকে কষ্ট দেওয়া। পৃথিবীতে এমন একটাও নজির নেই যে কেউ বাবা মাকে কষ্ট দিয়ে ভালো আছে। যদি তারা অন্যায় করে, ভুল করে, তাদের বোঝানোর দায়িত্ব আমাদের। বাট তাদের অবাধ্য হয়ে বা হার্ট করে কখনো কেউ সুখী হতে পারেনি, পারবে না, ইটস ইম্পসিবল। বেলা শেষে কষ্টই তাকে ঘিরে নেবে। চতুর্থ ব্যাপার হলো দৃষ্টিভঙ্গি, সমানতা। কেউ জীবনে কিছু অর্জন করেছে তাই বলে যে সে অসাধারণ, আর যে কিছু অর্জন করতে পারেনি সে সাধারণ, এমন না। কেউ খাটো, কালো, গরিব, এতেই সে সাধারণ, আর বিপরীতে যারা আছে তারা অসাধারণ, এমন না। দৃষ্টিভঙ্গি এমন হওয়া উচিত। উপরওয়ালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। যাওয়ার আগে কমেন্ট বক্সে একটু চেক করে যাবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো লাভ ইউ।